নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 18 তারিখ রাত্রিবেলা দেশে ফিরছেন। তা প্রতি মুহূর্তে দেশের খবরাখবর তার কাছে পৌঁছচ্ছিল। এখন বাংলাদেশের ইস্যু তার কাছে প্রতিনিয়তই তার কাছে পাঠানো হচ্ছে টেলিফোন ফিলার মারফত, এক সিকিউর কলে মাধ্যমে। এখন সেখান থেকে তিনি দুটো নির্দেশ দিয়েছেন, আমি দেশে ফেরা না পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এবং 2 নম্বর যে আপনারা একটা বৈঠক করে রাখুন যে বাংলাদেশে কত আমাদের পণ্য যাচ্ছে। তার ওই নির্দেশের পরেই এই দুটো নির্দেশ, তার নির্দেশের পরেই বাংলাদেশ হাই কমিশন তার ভিসা সেন্টারটি গতকাল যেটা বন্ধ করেছিল আজকে খুলে দিয়েছে। দ্বিতীয় নির্দেশ, এখন রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত, তাই অমিত শাহ রয়েছেন হাতের কাছে। অমিত শাহর নেতৃত্বে আজকে সকাল 12টার সময় একটা বৈঠকে বসেছে আমাদের খাদ্যমন্ত্রী এবং এফসিআই ডিরেক্টর এবং আপনার ফরেন ট্রেড ডিপার্টমেন্ট অফ ফরেন ট্রেডের সমস্ত কর্তারা। সেখানে হিসেব করা হয়েছে এফসিআই এর গোডাউনে আমাদের কত মাল রয়েছে, কত মাল আমাদের বিদেশে রপ্তানি হবে, এবং কত মাল এখনো আমাদের ক্ষেত থেকে এসে চাষিদের কাছ থেকে পৌঁছাবে, কত লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাবে, সেগুলো কাদের কাদের কাছে যাবে, কি যাবে না যাবে, এটা একটা হিসেব করা হয়েছে। এবার দেখা যায় বাংলাদেশ থেকে কি কি আমাদের চেয়ে পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এখনো 1.5 লক্ষ মেট্রিক টন চাল, কত গম আমি ঠিক জানি না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাপাতি, এই সমস্ত চেয়ে রাখা হয়েছে, যেগুলো মানে পরে এগুলো টাকা দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। আপাতত সেই পাতাটাকে মুলতুবি করে রাখা হয়েছে, মানে ভাঁজ করে পাতাটাকে, ওই যে 1/4 যে সাইজটা থাকে সেটাকে, এই যে পেজটা রয়েছে এই পেজটাকে এরমভাবে ভাঁজ করে রাখা হয়েছে। এটা খুব অর্থবহ যে ওই ভাঁজ করে রাখার অর্থ যে এটা আপাতত ভাঁজ করা থাক। মানে বাংলাদেশে পণ্য পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রী এসে শেষ সিদ্ধান্তটি নেবেন। কারণ যদি কিছু না হয়, বাংলাদেশের ব্যাপারে যদি কোনো রকম কিছু না অ্যাকশন হয়, তাহলে এখানে বিরোধীরা কিন্তু বসে আছে সরকারের টুটি ছিপে ধরার জন্য। সুতরাং যখন একটা কিছু বাংলাদেশ সম্পর্কে যখন লাথালাতির ব্যাপার চলছে, এখানে সব লাথালাতির ব্যাপার চলে, এ ওকে লাদ মারছে, ওকে লাদ মারছে, কখনো প্রণয় বার্মাকে লাদ মেরে তাড়াচ্ছে, কখনো পররাষ্ট্র উপদেষ্টাকে লাদ মেরে তাড়াচ্ছে। প্রণয় বার্মার তো কথা ছেড়ে দিন, সে তো আমাদের দেশের লোক। তার দেশের লোক হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। তার দোষ কি? সে বলেছে যে হাসনাত যেটা বলেছে যে একে প্রণয় ভার্মাকে লাথি মেরে দেশে পাঠিয়ে দাও, দেশ থেকে বের করে দাও, সেটা সরকারের বক্তব্য নয়। উনি সরকারের অংশ নন। এই সরকারের অংশ নন কেন? এই নিয়ে হয়ে গেছে গন্ডগোল। তা এই নিয়ে গন্ডগোল তো হয়েছে। এখন কবর তো খুঁড়েছেন কে? কবর খুঁড়েছেন তো স্বয়ং ডক্টর ইউনূস। তিনি করেছেন যে তিনি প্রথমেই তো বলে দিয়েছেন এই যে ছাত্ররা তারা আমার নিয়োগকর্তা, তারা বললে আমি চলে যাব। খুব শিগগিরই তারা বলবে লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবো, আপনি ফ্রান্সে চলে যান বা দেশের বাইরে যেখানে খুশি চলে যান। এটা ওরা শুনতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এটাও ওনাকে শুনতে হবে, লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিচ্ছি, আপনি যান। তারপর দেশে একটা অরাজক পরিস্থিতি হবে। আর এদিকে এখন ওই বৈঠকটা যেটা হয়েছে, ওই বৈঠকটাতে এই খবরটা আপনাদের বললাম যে আপাতত নরেন্দ্র মোদী যতক্ষণ না এসে ফিরে আসছেন এবং বৈঠকে বসছেন, ফাইনালের সিদ্ধান্ত হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ভিসা কাউন্টারটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে আজকে। আপাতত যে খুলে দেওয়া হয়েছে, ওই জন্য বলেছিলাম আপাতত খুলে দেওয়া হয়েছে। এবং এই
মিটিংটাকে সেরে রাখা হয়েছে, তিনি এলে পরে যত তাড়াতাড়ি সম্ভব তার টেবিলে সমস্ত ফাইলপত্রগুলো চলে যায়। দ্বিতীয় হচ্ছে হাদি নিয়ে একটা খবর আছে। তবে হ্যাঁ, তার আগে বলে দিই যে নেপাল এবং মালদ্বীপ এরা দুজনে যখন খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তখন কিন্তু ঠিক এই পন্থায় গিয়েছিল ভারতবর্ষ। প্রথমে খাবার টাবারগুলো বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, দিয়ে একেবারে টোটালি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে খাদ্যবিহীন করে দেয়। তারপরে ওই মালদ্বীপও সুরসুর করে চলে এসছে, আবার নেপালও সুরসুর করে চলে এসছে। কারণ সবার টিকিটা তো এখানে বাঁধা, যার টিকি বাঁধা আছে সে যাবে কোথায়? আচ্ছা চলুন এবার হাদির খবর একবার দেখি, হাদির খবরটা কি হয়েছে। হাদির যে এখানে চিকিৎসায় রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, দেশটার নাম সিঙ্গাপুর। সিঙ্গাপুরের একটা হসপিটাল, সেই হসপিটালের যেখানে রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে তার 98% ব্রেন ডেথ হয়েছে। 98%, যেখানে গুলিটা গিয়ে বিঁধেছে সেখানে গিয়ে বিষাক্ত হয়ে গেছে, সেটা 98% তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে। কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, হৃদযন্ত্র চলছে, ফলে ক্লিনিক্যালি ডেথ বলা যাচ্ছে না, কিন্তু তাকে বলছে যে ব্রেন ডেথ, তাকে ব্রেন ডেথ হয়েছে, ক্লিনিক্যালি ডেথ কিন্তু বলা হচ্ছে না। তা ওখানে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সিঙ্গাপুরের, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান ভিভিয়ান বালাকৃষ্ণন, শুনতে মানে ভারতীয় মনে হলো, আসলে উনি হচ্ছেন বংশগতভাবে ওই সিঙ্গাপুরেই আছেন। সিঙ্গাপুরে ওনার বাপ দাদারা চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি মানুষ হন, তার পৈতৃক পুরুষ ওইখানে রয়েছে, এবং ওখান থেকে রাজনীতিতে এসে তিনি ওখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ভিভিয়ান ভিভিয়ান বালাকৃষ্ণন। আর তিনি বলেছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি, আপনারা পেশেন্টকে লন্ডন নিয়ে যান, আমাদের এখানে আর এর থেকে বেশি চিকিৎসা কিছু হবে না, আপনারা লন্ডন নিয়ে যান। এবার ডক্টর ইউনুস কি করবেন? হাদিকে নিয়ে তিনি বুঝতে পারছেন তিনি একটা অগাধ জলে পড়েছেন। তার কারণ হচ্ছে হাদির যে সাঙ্গপাঙ্গ আছে এবং যত জিহাদি গোষ্ঠী আছে সব এখন হাদির পাশে এসে দাঁড়িয়ে, তারা তো মানে মার্কাটটা করতে চায়, অস্থির করতে চায়, তারা সব হাদির পাশে। একদিন হাদির পাশে কেউ ছিল না, এখন শুধু হাদির পাশে সব দাঁড়িয়ে গেছে এবং বলেছে হাদির হত্যাকারীকে যদি না ধরতে পারা যায়, যদি ধরা না হয়, তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, এদের দুজনকে পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করে এদেরও লাথি মেরে দাঁড়িয়ে দেবো। তখন যাকে পারছে তাকে লাতাচ্ছে আর কি, তো ভালো লাথি মেরে তাড়াবে খুনি। এই জামাতের আমির তিনি করছেন যে লন্ডন গিয়েছেন আমার তারেক রহমানের সঙ্গে দেখা করতে, ওই আগে টুপি টুপি পড়াতে, যে আমাদের সঙ্গে এতে আসুন, কি বলে নির্বাচনে আসুন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, হ্যান ত্যান, এই সমস্ত কেউ টুপিটা বা কিছু একটা দেবেন। তো সেখানে গিয়েছেন, সেখানে আবার রয়েছেন কারা? পাকিস্তান এবং তুরস্কের যারা গোয়েন্দা আছে তারাও কিন্তু ওই ডক্টর শফিকুর রহমানের সঙ্গেই রয়েছেন। আচ্ছা, জামাত চেষ্টা করছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ করার, ভারতের একটা সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার থেকে কোনো রকম সাড়া পাড়া দেয়নি। আর এই সমস্ত ঘটনার দায় নিয়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এ পর্যন্ত, তার সমস্ত ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকজন উপদেষ্টার ওপর। তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বৃহদায়ন ও গণপূর্ত দপ্তরের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই কজনকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, নইলে তাদেরও লাথি মেরে তাড়িয়ে দেবে, সব ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা, তাকে তো ঘাড় ধর ধাক্কা দিয়ে
তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে বলে এখন দাবি উঠেছে। এখন শুধু দাবি বাকি রইল কি, বাকি রইল যে ডক্টর ইউনূসকে কবে লাথানো হবে। খুব শিগগিরই লাথানো হবে। এটা বাকি ছিল দেখার ডক্টর ইউনূসের, যে তার নিয়োগকর্তারা তাকে বলছে এবার তোমায় লাত্তি মেরে বঙ্গোপসাগরে ফেলবো, অথবা তুমি দেশ ছেড়ে তুমি যেখানে যাবে যাও। এটাই তার কপালে ছিল। তো এখন নরেন্দ্র মোদী ফিরুন, নরেন্দ্র মোদী ফিরলে আপনাদের কপালে কি আছে সেটা নরেন্দ্র মোদী বলতে পারবেন। সেটা ভিসা অফিস পার্মানেন্টলি বন্ধ হবে, হাই কমিশন পার্মানেন্টলি বন্ধ হবে, খাদ্য পার্মানেন্টলি বন্ধ হবে, বিদ্যুৎ পার্মানেন্টলি বন্ধ হবে কি হবে না। যদি হয় তাহলে আমাদের দেশের যে বিরোধী দল তারা কিছুটা চুপ করে থাকবে, আর যদি না হয় তাহলে আমার দেশে উত্তপ্ত অবস্থা শুরু হবে। লোকসভা টুকসভা রাজ্যসভা কোনো কিছু বসবে না, কারণ ভারত এখন ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, শাসক দল ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইলেকশনের মধ্যে সমগ্র আমার ভারতবাসীর আবেগকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলবেন, সেটা অত বোকা উনি নন, সেটা আমি জানি। ফলে এই একটা চুটকো বাংলাদেশ থাকলো কি মরলো তার কিচ্ছু যায় আসে না। রাজনীতি হচ্ছে এমন যে নিজের ছেলেকে কেউ ক্ষমা করে না। তো কোথায় একটা পুটকে বাংলাদেশ, তাকে বলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মিনিট সময় লাগবে না সিদ্ধান্ত নিতে। ফলে আমার মনে হয় যেহেতু নির্বাচনটা চলছে, এখন সমস্ত স্টেটে নির্বাচন চলছে এবং SIR হচ্ছে, আপনারা জানেন, আমি বলেছি। এখন এই নির্বাচনের মুখে এই আমাদের বিরোধী দলের কথা না শুনে জনগণের যে আপনার প্রত্যাশা, সবাই তো বাংলাদেশের ওপর ক্ষেপে আছে তাদের এই আচরণের জন্য, ভারতকে এই আক্রমণাত্মক কথা বলার জন্য এবং অপমান করার জন্য। তারা ভারতীয় আবেগকে যদি সরকার দাম না দেয় তাহলে তার কঠিন মূল্য তাকে চোকাতে হবে, সেটা ভারত সরকার এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। ফলে বাংলাদেশকে ছেটে ফেলতে তার 5 মিনিট সময় লাগবে না। এখন তিনি ফিরুন, ফিরলে পরে বোঝা যাবে কি হবে না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।